সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব অপেক্ষার অবসান, যে পথে দেশে ফিরছেন হাসিনা। খেলা শুরু ভারতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার চক্ষুরাঙানি উপেক্ষা বনাম বর্তমানের ইঞ্জিনিয়ার তারেকের অনুমতি ভিক্ষা, কোন পথে বাংলাদেশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব কেন হল ভারত বাংলাদেশের গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক, তলে তলে কি চলছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ দপ্তরে তালা খুলছে বিএনপি সরকার। ঘটনায় তারেক প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ জামায়াত শিবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লোডশেডিংয়ের বাংলাদেশে বাড়ছে সুদ সহ ঋণের পাহাড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 1 কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে ভারত বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আবারও মিসাইল নিক্ষেপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দিল্লিতে সম্প্রতি আওয়ামী লীগ সুপ্রিমো একটি বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। এই বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটির। তিনি দলের নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ছিল দেশের মধ্যে এবং দেশের বাইরে থাকা দলের নেতাদের দেশে ফেরার বার্তা। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে, তাই আগে থেকে দলের নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। এখন প্রশ্ন হল, হাসিনা কবে দেশে ফিরবেন? বাংলাদেশে গত 1.5 বছর ধরে চলেছে রাজনৈতিক টানাপোড়েন। পদ্মাপাড়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী পদে শপথও নিয়েছেন। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বলা যায় হাসিনার প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী, আর তিনি ফিরবেন তারেক রহমানের হাত ধরেই। তারেক রহমান কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে একাধিক আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে জিয়া পুত্র বোঝাতে চেয়েছেন আগের সরকারের এই সব কর্মকাণ্ডের প্রতি তার বিন্দুমাত্র সমর্থন নেই। তিনি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক উপায়ে তিনি একটি রাজনৈতিক দলের মুখোমুখি হতে চান। হাসিনার দেশে ফেরার ব্যাপারে সাউথ ব্লক একটা মস্ত বড় চাল চেলেছে। প্রাথমিকভাবে পদ্মাপাড়ের সদ্য সমাপ্ত নির্বাচনের দিকে তাকিয়ে দেখা যাক। বাংলাদেশে নির্বাচনের কোনো সম্ভাবনা ছিল না। অভিযোগ, পূর্বতন সরকার প্রধান এবং জামাতের গোপন অভিসন্ধি ছিল বাংলাদেশকে আরও একটি পাকিস্তান হিসেবে গড়ে তোলার। কিন্তু তাদের সেই অভিসন্ধি ভেস্তে গিয়েছে। সেই জামাত এখন তাদের ভুল বুঝতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছে সাউথ ব্লক নিশ্চিত ছিল বর্তমানে বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। অতএব বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার একটাই উপায় বিএনপিকে যে কোনো উপায়ে ক্ষমতায় আসীন করা। যে ছকে তারেক রহমানকে দেশে ফেরার ব্যবস্থা করে ভারত, ঠিক সেই ছকে ভারত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে চলেছে বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সামরিক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে পুলিশ ও প্রশাসনে। এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা আওয়ামী বিরোধী বলে পরিচিত ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে তারেক রহমানের নির্দেশেই। পরিবর্তন আনা হয়েছে বিচার বিভাগেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এই তাজুল ইসলাম হাসিনা ও তার আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তারেক রহমান যদি হাসিনা এবং আওয়ামী লীগের ঘরওয়াপসি না চাইতেন, তাহলে না সেনায় পরিবর্তন আনতেন, না পুলিশ ও প্রশাসনিক মহলে তিনি পরিবর্তন আনতেন। এই আমিনুল ইসলাম ভারত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাকে আইসিটির চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এই বার্তা দিতে চাইলেন যে তিনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার পরিপন্থী।
তাছাড়া আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। তিনি দেশে ফেরার আগে দেশে ফিরে একটা কথা বলেছিলেন, নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া জামাত এখন প্রধান বিরোধী দল, সরকারকে তারা নানা ইস্যুতে বেগ দেবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতজানু পররাষ্ট্রনীতির শব্দবন্ধটি দীর্ঘকাল ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে সস্তা অপপ্রচার হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে মাথা উঁচু করা কূটনীতির সূচনা করেছিলেন তা বিশ্ব দরবারে এ দেশকে প্রকৃত মর্যাদার আসনে বসিয়েছে। আজ সময় যখন সত্যের আয়না হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে প্রকৃত জাতীয় মর্যাদা রক্ষা আর আন্তর্জাতিক তোষামদির মধ্যে পার্থক্য কোথায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছিলেন যে বাংলাদেশ কারো দয়ায় নয়, বরং নিজের শক্তিতে চলে। অথচ আজ তারেক রহমানের সরকারের আমলে আমরা দেখছি কিভাবে প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য পরাশক্তির করুণা বা বিশেষ ছাড়ের ওয়েভারের অপেক্ষায় থাকতে হচ্ছে। এটিই কি সেই তথাকথিত স্বাধীন পররাষ্ট্রনীতি যার স্বপ্ন দেশবাসীকে দেখানো হয়েছিল? প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাঙালির উন্নয়নের এক মহাকাব্যিক অধ্যায়। এই প্রকল্পের মূল কাজ শুরু হয়েছিল 2017 সালের 30 নভেম্বর, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং প্রথম ইউনিটের কংক্রিট ঢালানির উদ্বোধন করেন। বর্তমানে এই মেগা প্রকল্পটি তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালের জুন-জুলাই নাগাদ এর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং 2026 সালের ডিসেম্বরের মধ্যেই পূর্ণ মাত্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিয়মিতভাবে সরবরাহ করা সম্ভব হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, তখন অনেক প্রভাবশালী রাষ্ট্র রাশিয়ার সাথে কাজ করতে দ্বিধাবোধ করছিল। কিন্তু শেখ হাসিনা জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তিনি মার্কিন রক্তচক্ষুকে তোয়াক্কা না করে রাশিয়ার সাথে প্রকল্প অব্যাহত রাখেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, কার সাথে সম্পর্ক রাখব আর কার সাথে রাখব না সেটা কেউ আমাদের নির্দেশ দিতে পারে না। আজকের তীব্র বৈশ্বিক জ্বালানি সংকটের বাজারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য এক পরম আশীর্বাদ হয়ে আসছে। এটি শেখ হাসিনার সেই অকুতভয় মানসিকতার ফসল, যেখানে তিনি কোনো পরাশক্তির চাপের কাছে নতি স্বীকার করেননি। আজ শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় নেই। তারেক রহমানের সরকারের আমলে আমরা দেখছি এক চরম অবমাননাকর চিত্র। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতের কাছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় বা ওয়েভার চেয়েছেন। যেখানে ভারত বা অন্য দেশগুলো নিজেদের সার্বভৌম অধিকার ব্যবহার করে স্বাধীনভাবে তেল কিনছে, সেখানে বাংলাদেশের বর্তমান সরকারকে মার্কিন দপ্তরের অনুমতির জন্য অনুনয় করতে হচ্ছে। প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা কখনোই এভাবে বিদেশের কাছে হাত পেতে বা অনুমতি নিয়ে জাতীয় স্বার্থ রক্ষার সিদ্ধান্ত নিতেন না। আজ রাশিয়ার মতো অকৃত্রিম বন্ধুর কাছ থেকে তেল কিনতেও যদি তৃতীয় কোনো শক্তির পা ধরে বসে থাকতে হয়, তবে এর চেয়ে বড় নতজানু পররাষ্ট্রনীতি আর কি হতে পারে? ইতিহাস সাক্ষী দেবে, শেখ হাসিনা ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি বৈশ্বিক মোড়লদের চোখ রাঙানিকে উপেক্ষা করে লাল সবুজের পতাকার মর্যাদা রক্ষা করেছিলেন। তিনি উন্নয়ন করেছেন, কিন্তু সার্বভৌমত্বের বিনিময়ে নয়। 2026 সালে যখন রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আলোকিত করবে প্রতিটি ঘর, তখন মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে সেই সাহসী কাণ্ডারীকে। শেখ হাসিনার সেই মাথা উঁচু করা নীতিই ছিল বাংলাদেশের প্রকৃত রক্ষা কবচ। আর বর্তমান তারেক রহমানের সরকারের পরমুখাপেক্ষী অবস্থান আমাদের সার্বভৌমত্বকেই আজ প্রশ্নবিদ্ধ করছে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই বিএনপি সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে কাজ করার বার্তা দিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য একেবারেই গোড়াতেই বেশি মাতামাতি না করে ঢাকার সঙ্গে আদান প্রদানের দরজাগুলি খোলা রাখতে, পাশাপাশি ভারতের সীমান্ত নিরাপত্তার দিকগুলি নিশ্চিত করা। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে সম্প্রতি ভারতে এসে একাধিক বৈঠক করে যান বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কাইসার রশিদ চৌধুরী। খবরটি সামনে আসার পর থেকে শুরু হয়েছে একাধিক গুঞ্জন। দ্বিপাক্ষিক মহলে চলছে নানা আলোচনা। জানা গিয়েছে, কাইসার রশিদ বৈঠক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর এস রমনের সঙ্গে।
বৈঠকে কথা হয়েছে কেউ যাতে কোনো দেশের মাটিকে ব্যবহার করে কোনো নাশকতাকে প্রশ্রয় না দেয়। এই বিষয়ে দুদেশের গোয়েন্দারা তারা একমত হয়েছে। গত 18 মাসে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তারপর দ্বিপাক্ষিক যোগাযোগের পুরনো পথগুলো সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব নেবার 5 দিনের মাথায় এই সফর আলোচনার মূল বিষয়বস্তু ক্যান্টনমেন্টেও। কাইসার রাশেদ চৌধুরীর ভারত সফরের সুফল পাওয়া গিয়েছে একেবারে হাতে নাতে। কেন বলছি একথা? কারণ হাদি হত্যার 2 মূল অভিযুক্তকারী গ্রেফতার হন এপার বাংলার পুলিশের হাতে। বনগাঁ সীমান্ত এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। 2 অভিযুক্তের নাম রাহুল ওরফে ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। জানা গিয়েছে ফয়জল পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীরের বাড়ি ঢাকায়। ওসমান হাদিকে খুনের পর ওই 2 অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এসটিএফ সূত্রে খবর, মেঘালয় দিয়ে ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল 2 অভিযুক্ত। শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় গিয়ে আশ্রয় নেয় 2 অভিযুক্ত। ঘটনার 3 মাস পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হল খুনিরা। হাদি হত্যাকারীরা গ্রেফতার হতেই বাংলাদেশে ছড়িয়েছে আতঙ্ক। ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথ কিন্তু খুব একটা সহজ নয়। এপারা বাংলা ওপারা বাংলা দুজনের টেবিলে 2টি বড় ইস্যু। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে 2024-এর পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন, পরিচালনা করছেন একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড। এই ইস্যুটি 2 বাংলাতেই বড় ধরনের ইস্যু। দ্বিতীয়টি, গঙ্গা জলবন্টন চুক্তি। একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে বাংলাদেশে সরকার গঠন করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমান। আর নতুন সরকার গঠন হতেই সে দেশে নিষিদ্ধ একাধিক আওয়ামী লীগের দপ্তর খুলে দেওয়া হয়েছে বলে খবর, যাকে কেন্দ্র করে সংঘাত তৈরির হুঁশিয়ারি দিয়েছে জামাত শিবির। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যা চালিয়েছিল। সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় আবার খুলে দেওয়া হচ্ছে। এরপর তিনি আরও বলেন, দেশবাসীর আশঙ্কা এসব অফিসে বসে তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এরপরেই বিএনপিকে টার্গেটে রেখে নির্বাচনের ফল ঘোষণা নিয়োগ সংশয় প্রকাশ করেন জামাত প্রধান শফিকুর রহমান। বলেন, মানুষ আমাকে বলছে আপনারা ভোটে হারেননি, হারানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশে নতুন সরকার গঠন হওয়ার পর গত 2 সপ্তাহে আওয়ামী লীগের একাধিক উপজেলা ইউনিয়ন বোর্ড স্তরের দপ্তর খুলেছে। এমনকি নিয়মিত সেই সমস্ত কার্যালয়ে দলের কর্মীরা ভিড় করছে বলেও খবর মিলেছে। এমত অবস্থায় হাসিনা অনুগামীদের তরফে হিংসাত্মক আঘাতের আশঙ্কা করছে জামাতের মাঝারি ও নিচুতলার কর্মীরা, যার ফলে চাপ বাড়ছে উপরতলার নেতৃত্বে। একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর হলে কি হয়? রামায়ণ তার সাক্ষী। বাংলাদেশের অবস্থা তার থেকেও সংকটজনক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেদেশে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে লোডশেডিং। গরম এখনও সেভাবে পড়েনি। বিদ্যুৎ সংকটে আশঙ্কায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় যে প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুরের কী অবস্থা? তার আগে একবার ইতিহাসের আলোকে দেখা যাক এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে। 1961 সালে পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সেই সময়কার পাকিস্তান সরকার। 1968 সাল নাগাদ জমি অধিগ্রহণ সহ বেশ কিছু কাজ আংশিক সম্পন্ন হয়। কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলনের উত্তাল ঢেউ শুরু হলে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে তৎকালীন সরকার। স্বাধীনতার পরে ফের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। এরপর নানা সীমাবদ্ধতায় এর কাজ আর বেশি এগোয়নি। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এলে গতি পায় প্রকল্পের কাজ। 2009 সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকার গঠন করলে চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়। বাংলাদেশে তখন ক্ষমতায় আসীন ইউনূস সরকার। এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকার ঢাক বাজিয়ে বলেছিল, এটা চালু হলে বিদ্যুৎ সংকট ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। তদারকি সরকার বিদায় নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। নতুন সরকারের কাছে গলার কাটা হয়ে উঠেছে এই বিদ্যুৎ প্রকল্প। তারেকের ক্ষমতায় আসা যখন প্রায় নিশ্চিত, সেই সময় রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছিলেন জিয়াপুত্রকে পদে পদে বিপদে পড়তে হবে। কারণ তদারকি সরকার তাদের 1.5 বছরের শাসন আমলে যেসব কীর্তি করে গিয়েছেন তার ধাক্কা সহ্য করতে হবে তারেক সরকারকে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের পথ চলা শুরু হয়েছিল হাসিনার আমলে।
প্রকল্পের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাশিয়ার রোসাটমকে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী 2023 সালে চালু হবে প্রথম ইউনিট, উৎপাদন হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। দ্বিতীয় ইউনিট চালু হবে 2024 সালে, দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে 1200 মেগাওয়াট, অর্থাৎ মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে দেশের জাতীয় গ্রিডে। বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল একটি দেশের ক্ষেত্রে এটা ছিল বিশাল অগ্রগতি। প্রকল্পের কাজ এখন নির্ধারিত সময়সূচি থেকে পিছিয়ে গিয়েছে আরও 3 বছরের বেশি। বেড়েছে খরচ, এর জন্য বাংলাদেশকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের অর্থ। রোসাটমকে প্রতিদিন দিতে হচ্ছে প্রায় 10 থেকে 12 কোটি টাকা অতিরিক্ত সুদ, অথচ বিদ্যুৎ উৎপাদন এখনও শুরু হয়নি। এই বিশাল পরিমাণ সুদের প্রভাব পড়ছে জাতীয় রাজনীতিতে। প্রশ্ন, এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দায়ী কে, রাশিয়া নাকি বাংলাদেশ? যদি বাংলাদেশ দায়ী হয়ে থাকে, তাহলে কোন সরকারকে এর জন্য কাঠগড়ায় তোলা উচিত? মানবাধিকার নিয়ে কাজ করা মানুষগুলোর একটা বিশেষ সুবিধা আছে। তারা যাই করুন না কেন, তাদের ভালো মানুষ ট্যাগটা সহজে খসে পড়ে না। বছরের পর বছর ধরে গড়া একটা ভাবমূর্তি থাকে, সেই ভাবমূর্তির আড়ালে অনেক কিছু ঢাকা পড়ে যায়। আদিলুর রহমান খানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, অন্তত কিছুদিন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16 ঘর ইউনিয়নের ভুইয়াপাড়ায় আদিলুরের পৈতৃক বাড়ি। সেখানে এখন তার পরিবারের কেউ থাকেন না, বাড়িটা মূলত পড়েই আছে। কিন্তু সেই ফাঁকা বাড়িতে ঢোকার জন্য রাস্তা লাগবে, চওড়া রাস্তা, গাড়ি নিয়ে ঢোকার মতো রাস্তা, এটুকু তার চাই। আর সেই চাওয়া পূরণ করতে গিয়ে তিনি যা করেছেন সেটা পড়লে মাথায় একটাই প্রশ্ন আসে, মানবাধিকারের এই লোকটা আসলে কার অধিকারের কথা বলতেন এতদিন? 16 ঘর বাসস্ট্যান্ড থেকে তার বাড়ি পর্যন্ত আগে থেকেই একটা 10 ফুটের রাস্তা ছিল। স্থানীয়রা সেই রাস্তায় চলাফেরা করতেন, সেই রাস্তায় কোনো সমস্যা ছিল না। কিন্তু উপদেষ্টা হওয়ার পর আদিলুর আরেকটা রাস্তা বানানোর সিদ্ধান্ত নিলেন, সরকারি প্রকল্পের অর্থে। প্রায় 1 কোটি টাকায় 402 মিটার রাস্তা, কাগজে অনুমোদন 12 ফুটের, কিন্তু বাস্তবে কোথাও 16, কোথাও 18, কোথাও আবার 20 ফুট পর্যন্ত বানানো হয়েছে। এই দেশে যেখানে রাস্তা হওয়ার কথা সেখানে হয় না, হলেও 20 ফুটের জায়গায় 8 ফুট হয়। আর যেখানে দরকার নেই সেখানে উপদেষ্টার বাড়িমুখী 16 ফুটের রাস্তা হয়ে যায়। এটাই ক্ষমতা, এটাই এই দেশের চিরায়ত নিয়ম। কিন্তু রাস্তা বানাতে গেলে জায়গা লাগে, সেই জায়গার জন্য প্রতিবেশীদের বাড়িঘর ভাঙতে হয়েছে। ভুক্তভোগী রুবেল জানিয়েছেন তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আর জেলা প্রশাসনকে ব্যবহার করে সেখানে সরকারি লিজ সম্পত্তির সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। আরেক ভুক্তভোগী বলেছেন বাপদাদার ভিটায় তার ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, কোনো ক্ষতিপূরণ নেই, কোনো কথা নেই। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক সাইনবোর্ড সরিয়ে নিয়েছেন, যেটা নিজেই স্বীকারোক্তি যে গোটা ব্যাপারটা ঠিক ছিল না। প্রতিবাদ করতে গেলে মামলার হুমকি দেওয়া হয়েছে, বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে প্রতিবেশীর বাড়ির ভেতরে, নিজের বাল্যবন্ধুর ব্যবসায়িক সুবিধার জন্য একটা ব্রিজও বানিয়ে দেওয়া হয়েছে সরকারি প্রকল্পের ছায়ায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এসব রিফুয়েলিং বিমান দিয়ে যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করা হয়। বাংলাদেশ সময় আজ শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে ইরাকের আকাশসীমায় 2টি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়, আরেকটি বিমান নিরাপদে অবতরণ করে। বিমানটি KC-135 মডেলের। সেন্ট্রাল কমান্ড বলেছে কোনো শত্রুর বা ভুলক্রমে ছোড়া গোলাতে বিমান বিধ্বস্ত হয়নি। আরও তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো হবে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। অসমর্থিত সূত্র জানিয়েছে বিমানটিতে পাইলট সহ 6 জন ক্রু ছিলেন। তারা সবাই মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি নিশ্চিত করা যায়নি। তবে বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি অসমর্থিত সূত্র। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ 13 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার 13 মার্চ সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড AZM জাহিদ হোসেন। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর 5:45 দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। মিসাইলের প্রভাবে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এছাড়া প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। এর আগে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছিল হিজবুল্লাহ ও ইরান।